ওকে, প্রিয় শিক্ষার্থী, আমরা আসলে আজকে চ্যাপ্টার 10 নিয়ে ডিসকাশন শুরু করতে চেয়েছিলাম। আমরা মানবদেহের প্রতিরক্ষা বা ইমিউনিটি নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই আমাদের এটা জানা জরুরি যে ইমিউনিটি আসলে কাকে বলে। ইমিউনিটি হচ্ছে যে তোমার যে প্রক্রিয়ায় দেহের মধ্যে যে কোনো জার্ম ঢুকে গেল কিংবা কোনো টক্সিক পদার্থ ঢুকে গেল আমাদের বডিতে, তখন সেটা যে আমাদের বডিতে ক্ষতি করবে আমাদেরকে, সেটা থেকে আমার বডি আমাকে কিভাবে বাঁচিয়ে নিবে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইমিউনিটি বা অনাক্রম্যতা। মানে কোনো একটা ফরেন পার্টিকেল হতে পারে, কোনো অণুজীব হতে পারে, কোনো কেমিক্যাল সাবস্টেন্সেস যেগুলো আমার বডিতে ক্ষতি করতে পারে, এবং এই ক্ষতি থেকে আমার দেহকে বাঁচিয়ে রাখার জন্য আমার দেহের যে নিজস্ব একটা সিস্টেম আছে সেটাকে আমরা বলতেছি আমার ইমিউনি সিস্টেম বা অনাক্রম্যতা। দেহের ভেতরে ও বাইরে রোগ জীবাণু ধ্বংসের যে জটিল ব্যবস্থাপনা রয়েছে তাকে আসলে ইমিউনিতন্ত্র বলে। আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করে রাখি, তোমরা কোনো স্ক্রিনশট টট কিছুই দেওয়ার দরকার নাই, কারণ এটা পুরাটাই আমি আবার তোমাদের সাথে শেয়ার করে দিব পিডিএফ আকারে, ছবি আকারে। সো তোমরা স্ক্রিনশট নিয়ে মোবাইল জ্যাম করার দরকার নাই, বেটার শুধু ক্লাসটাতে ফোকাস করো। আচ্ছা, তারপরে আমরা চলে যাব কি আমাদের ইমিউনো সিস্টেম নিয়ে আমাদের বায়োলজির যে উইংগুলোতে আলোচনা করা হয়, জীববিজ্ঞানের যে শাখায় তোমার মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা বিষয়ক আলোচনা করা হয় তাকে বলা হয় ইমিউনোলজি বা অনাক্রম বিদ্যা। এগুলো খুব সহজ বিষয়, তোমরা আসলে জানো, জাস্ট ক্লাসটা শুরু করার জন্যই স্টেপ বাই স্টেপ আগায় যাইতেছি। এটাই মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে বেসিক্যালি তিনটা স্তরে সাজানো হয়েছে। ফার্স্ট ওয়ান ইজ নোন এজ ফার্স্ট লাইন ডিফেন্স বা প্রথম স্তরের প্রতিরক্ষা বা প্রথম প্রতিরক্ষা স্তর বলা হয়। সেকেন্ড লাইন ডিফেন্স বা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বলা হয়। আর তৃতীয় প্রতিরক্ষা যে স্তরটা, কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং, আমরা দুটো সম্পর্কে জানবো। প্রথম প্রতিরক্ষা স্তর মানে হচ্ছে তোমাদের স্কিন, আমাদের মুখের ভেতরে যে লালারস থাকে, আমাদের নাকের ভেতরে যে লোমগুলো থাকে, আমাদের যে নাকের ভেতরে মিউকাস থাকে, পিচ্ছিল পদার্থ, এগুলো ধুলাবালি আটকে দেয়। আমরা যদি কোনো খাবার দাবার খাই, আমাদের লালারসের মধ্যে যে এনজাইম থাকে সেটার কারণে ওই জীবাণুগুলো মারা যায়। ইভেন আমাদের পাকস্থলীর ভেতরে যাবে যে ইন্টেস্টিনাল কি বলে, ডাইজেস্টিভ ফ্লুইড যেটা আছে, যেটাকে আমরা বলি পাকস্থলীর রস, স্টোমাক থেকে সিক্রেট হয় অ্যাসিড, হিউজ অ্যামাউন্ট অফ অ্যাসিড থাকে সেখানে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এগুলো কি করে না, আমাদের এই যত রকমের জীবাণু টিবাণু আমাদের বডিতে ঢুকতে নেয়, এগুলোকে কিন্তু বাধা দিয়ে দেয়। সো এগুলো হচ্ছে কি, ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক, তোমার যে কোনো রকমের ফরেন পার্টিকেল হোক, সবকিছুকেই বাধা দিবে। সো বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো হচ্ছে যে প্রথম স্তরের প্রতিরক্ষাগুলো কোথায় থাকবে, আমাদের স্কিন, আমাদের মুখ, আমাদের চোখ। ইভেন চোখের মধ্যে যে তোমরা জানো যে চোখের পানি আছে, চোখের পানিতে লাইসোজাইম এনজাইম থাকে, সেখানেও কিন্তু অনেক জীবাণু মারা যায়। অর্থাৎ আমাদের বডিতে যত ন্যাচারাল ওপেনিং আছে, যে দিক দিয়ে জীবাণু আমাদের বডিতে ঢুকতে পারে, সবগুলো ঢোকার রাস্তাকে অ্যাকচুয়ালি বন্ধ করে দেবে, কিংবা ওই ঢোকার রাস্তাগুলোতে ডিফেন্স সিস্টেমটা কাজ করবে। এটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স আমাদের। এবার আসো, অণুজীব যদি বা কোনো জার্ম যদি ফার্স্ট লাইন ডিফেন্সকে বিট করে ফেলতে পারে, মানে কোনো অণুজীব যদি ফার্স্ট লাইন ডিফেন্সকে ব্রেক করে দিয়ে ভেতরে ঢুকে যেতে পারে, অর্থাৎ আমাদের মুখ দিয়ে ঢুকলো, আমাদের পাকস্থলীতে গেল, কিন্তু অ্যাসিডও সে সহ্য করে ফেলতে পারলো, কিংবা আমাদের চোখের ভেতরে জীবাণুটা ঢুকলো, চোখের লাইসোজাইম তাকে মারতেই পারলো না, জীবাণু এতটাই স্ট্রং। কিংবা আমাদের ধরো কানের ভেতর দিয়ে জীবাণু ঢুকতে পারে, আমাদের যে আহ, কি বলে জেনিটাল পার্ট আছে, আমাদের যে জনন অঙ্গ আছে, এগুলো দিয়েও কিন্তু জীবাণু আমাদের বডিতে ঢুকতে পারে। অর্থাৎ যত রকমের ন্যাচারাল ওপেনিং আছে, কিংবা আমাদের ত্বক বা স্কিন ভেদ করেও কিন্তু জীবাণু ইনফেকশন সৃষ্টি করে ভিতরে ঢুকে যেতে পারে। সো ফার্স্ট লাইন ডিফেন্সকে যদি বিট করে সে আমাদের দেহের ভেতরে চলে যায়, সেখানে আবার সেকেন্ড লাইন ডিফেন্স আছে। অর্থাৎ আমার বডির ভেতরে যে কোষগুলো আছে, এই কোষগুলো বা সেলগুলো কিন্তু ওই জার্মের এগেনস্টে ফাইট করা শুরু করবে। এটা ভাইরাসের এগেনস্টেও করবে, ব্যাকটেরিয়ার এগেনস্টেও করবে, সবার জন্যই কমন ট্রিটমেন্ট। এই জন্য প্রথম স্তরের প্রতিরক্ষা আর দ্বিতীয় স্তরের প্রতিরক্ষাতে আমরা কমন একটা শব্দ পেয়েছি, সেটা হচ্ছে নন স্পেসিফিক। মানে ভাইরাস ব্যাকটেরিয়া সবাইকেই সে বিট করার চেষ্টা করবে, এখানে আসলে কোনো স্পেসিফিক কোনো রিয়াকশন সে দেখাবে না, নন স্পেসিফিক, সবার জন্যই সেম দেখাবে। বাট যদি সেকেন্ড ডিফেন্স লাইনকেও ব্রেক করে ফেলতে পারে, আমাদের ইমিউনি সিস্টেমকে যদি ধোকা দিয়ে ফেলতে পারে অণুজীবগুলো কিংবা ওই টক্সিন পদার্থটা বা অ্যান্টিজেন যেটাকে আমরা বলি, তখন অ্যাক্টিভ হবে আমাদের থার্ড লাইন ডিফেন্স। আর থার্ড লাইন ডিফেন্সটা কিন্তু আর কোনো নন স্পেসিফিক ঘটনা না, অনির্দিষ্ট না, একদম নির্দিষ্ট। ভাইরাসের এগেনস্টে এক ধরনের ট্রিটমেন্ট, ব্যাকটেরিয়ার এগেনস্টে এক ধরনের ট্রিটমেন্ট, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট ব্যবস্থা থাকবে। এইটা কিন্তু আমরা এমনি এমনি পেয়ে যাব না। এটা আমরা কিভাবে পাবো? এটা আমরা ধীরে ধীরে শিখবো। শিখবো কেমন? ধরো ছোটবেলায় তোমার কি হয়েছে, ছোটবেলায় তোমার হচ্ছে যে ধরো ওই এক জ্বর হয়েছিল। কেন জ্বর হয়েছিল? কারণ ছোটবেলায় তোমার হচ্ছে কোন একটা জীবাণু বডিতে ঢুকছিল। লাইক ধরো সবচেয়ে কমন এক্সাম্পলটা আমরা দিতে পারি পক্স। আমাদের ছোটবেলায় অনেকেরই পক্স হয়েছে, অলমোস্ট এখানে আমাদের অনেকেরই সবার পক্স হয়েছে। কিন্তু সারপ্রাইজিংলি এই পক্সটা কিন্তু আমাদের লাইফে সেকেন্ড টাইম প্রায় আসে না বললেই চলে। কেন?
ওই যে ছোটবেলায় যে পক্সটা আমাদের বডিতে ঢুকেছিল, সেই পক্সটা কিন্তু আমাদের বডিতে যে আমাদের ইমিউনি সিস্টেমকে শিখিয়ে ফেলেছে যে এই যে এটা পক্সের জীবাণু, এটা ভবিষ্যতে আসলে তুমি তাড়াতাড়ি ওকে এলিমিনেট করে দিও বা কিল করে ফেলো, নতুবা এটা তোমার বডিতে আবার সমস্যা তৈরি করবে। এই যে পক্সের জীবাণুটার এগেনস্ট আমার বডি যে কিভাবে ডিফেন্স করতে হয় এটা শিখলো, এটাই হচ্ছে থার্ড লাইন ডিফেন্স অ্যাকচুয়ালি। যেমন তোমার বডিতে এখন কোনো ওই যে যদি টিকা দেয়া থাকে, ভ্যাকসিন যদি তুমি ছোটবেলায় দিয়ে থাকো, তাহলে ওই জীবাণুগুলো তোমার বডিতে এখন আসলেও আর ডিজিজ ক্রিয়েট করতে পারবে না, কারণ এরা মারা যাবে। সো এইটা হচ্ছে থার্ড লাইন ডিফেন্স, তথা যেটাকে আমরা বলি যে আমরা যে এই ধরনের লার্নিং গুলো পেলাম এত বছরে, হ্যাঁ, যেটা অর্জন করলাম, অ্যাকোয়ার্ড করলাম, সেটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা অ্যাকচুয়ালি থার্ড লাইন ডিফেন্স। অর্থাৎ কোনো জীবাণুর এগেনস্টে, লাইক ভাইরাসের এগেনস্টে বা ব্যাকটেরিয়ার এগেনস্টে যে ধরনের অ্যান্টিবডি তৈরি করে আমাদের বডি, ফাইনাল যে তোমার জীবাণুটাকে কিল করে ফেলা, ওইগুলো হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। অর্থাৎ কোনোদিন যদি আমি ভ্যাকসিন না নিই কিংবা জীবাণু দ্বারা আক্রান্ত না হই, তাহলে আমার এই ডিফেন্স লেয়ার তৈরিই হবে না। সো আমাদের পুরো ডিফেন্স লাইন তিনটা লেয়ারে সাজানো: ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। ফার্স্ট লেয়ার আর সেকেন্ড লেয়ার একেবারেই নন স্পেসিফিক, যাকে পাবে তাকেই কিল করার চেষ্টা করবে সে। এনি কাইন্ড অফ ফরেন পার্টিকেল, এনি কাইন্ড অফ অ্যান্টিজেন, সবগুলোকে ব্লক করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু জীবাণু যদি আরো স্মার্ট হয়, কোনো অ্যান্টিজেন যদি আরো স্মার্ট হয়, সে কিন্তু আমার ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ডিফেন্সকে ফাঁকি দিয়ে সে থার্ড লাইন ডিফেন্সে চলে যাবে। এবং থার্ড লাইন ডিফেন্সে চলে গেলে তখন আমার বডি অ্যান্টিবডি সিক্রেট করবে, নির্দিষ্ট স্পেসিফিক কেমিক্যাল সিক্রেট করবে, কিংবা তাকে ধরে ফ্যাগোসাইটোসিস করে খেয়ে ফেলবে, অ্যান্ড সো অন। অনেকগুলো কাজ সে করে, কিছু সহজাত, কিছু অর্জিত। সহজাত মানে ধরো যেটা নর্মাল আমরা যেটাকে বলি ওরকম রিয়াকশন সে দেখাতে পারে, আবার সে ওই যে যেটা শিখছে এত বছর ধরে, বা টিকা দিয়ে তুমি তাকে শেখাইছো যে এই ধরনের জীবাণু আসলে তুমি কি করবা, সে ওই কাজটাই করে। সো এই স্লাইডে কারো কোনো অবজেকশন আছে কিনা, কোনো কনফিউশন আছে কিনা? আরাফ রেইজড, হ্যাঁ আরাফ বলো বাবা। তার যদি জীবাণু যদি থার্ড লাইন ডিফেন্স সিস্টেমকেও ব্রেক করে ফেলে তাহলে কি তাইলে হবে? বাবার কিছু করার নেই, তোমার ডিজিজটা হয়ে যাবে, এবং আমরা অত্যন্ত দুঃখিত যে তুমি মারা যাবা। 40 দিন পরে আমাদের জন্য সুখের সংবাদ, আমরা তোমার বাসায় যাব। কারণ থার্ড লাইনকেও বিট করে ফেলা মানে আসলে সে তোমার সিভিয়ার অ্যাটাক করে ফেলবে। নো ওয়ে। ক্লিয়ার বাবা? জি স্যার। ওকে, আমরা তাহলে একটু নেক্সটে চলে যাই। আমরা দেখি যে আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স আসলে কারা কারা আছে, কিভাবে সেগুলো মেনটেন করে, আমরা একটু দেখার চেষ্টা করব। ফার্স্ট লাইন ডিফেন্সে আমাদের কি কি রয়েছে? মানবদেহের প্রতিরক্ষায় যে প্রতিরক্ষা স্তর রাসায়নিক এবং ভৌত বাহ্যিক তলীয় প্রতিবন্ধক, মানে ভৌত মানে হচ্ছে ফিজিক্যাল যেটা আছে, আর রাসায়নিক মানে কেমিক্যাল। বাহ্যিক তলীয় মানে আমাদের দেহের স্কিন, এটা আমাদের একটা আউটার লেয়ার না? আউটার লেয়ারে যে ধরনের তোমার ডিফেন্স হিসেবে কাজ করে, যে কোনো রকমের অণুজীব বা কণাকে দেহের ভেতরে প্রবেশে বাধা দিয়ে দেয়, মানে ঢুকতেই দেয় না বডিতে, তাকেই ফার্স্ট লাইন ডিফেন্স বা প্রথম প্রতিরক্ষা স্তর বলা হয়। এই প্রতিরক্ষা স্তর কোনো নির্দিষ্ট বহিরাগত বস্তুকে ক্ষতিকর টার্গেট হিসেবে টার্গেট না করে সব ধরনের বহিরাগত বস্তুকেই ক্ষতিকর মনে করে। অর্থাৎ নন স্পেসিফিক ভাইরাস, ব্যাকটেরিয়া, ধূলিকণা এবং যে কোনো কিছু, যে কোনো টক্সিক পদার্থ, মাইক্রোপ্লাস্টিক, হোয়াট এভার, সবগুলোকেই সে আসলে ডিফাইন করার চেষ্টা করে। তাই ফার্স্ট লাইন এই যে ডিফেন্সটা আছে এটা আসলে নন স্পেসিফিক। ভাইরাস, ব্যাকটেরিয়া গুনবে না, ধুলাবালি গুনবে না, সবকিছুকে সে ডিফেন্স করার চেষ্টা করবে। কে কে আছে এই ফার্স্ট লাইন ডিফেন্সে? আমাদের স্কিন বা ত্বক আছে, আমাদের ত্বকের মধ্যে যে লোমগুলো আছে। সিলিয়া আছে, সিলিয়া মানে লোমের মতো তবে একটু ছোট ছোট মাংসল টাইপের হয়। আমাদের চোখের পানি, আমাদের লালার রস বা স্যালাইভা। আমাদের সিরুমেন, সিরুমেন নিঃসৃত হয় আমাদের কানের ভেতরে যে ময়লা হয় না, একটু মোম জাতীয় পদার্থ সিক্রেট হয়, ওইটা অ্যাকচুয়ালি সিরুমেন। ইভেন আমাদের পাকস্থলীর ভেতরে বা পৌষ্টিক নালীর ভেতরে বা ডাইজেস্টিভ সিস্টেমের ভেতরে যে অ্যাসিড ট্যাসিড থাকে ওরা। এবং সবশেষে আমাদের রেচনতন্ত্র এবং জননতন্ত্রের অ্যাসিড, অর্থাৎ আমাদের যে জেনিটাল পার্ট আছে, আমাদের জেনিটাল পার্টের ভেতরেও কিন্তু ন্যাচারাল ওপেনিং আছে, এদিক দিয়ে জীবাণু ভেতরে ঢুকে যেতে পারে। এইডস জীবাণু কিন্তু জেনিটাল পার্ট দিয়ে আমাদের বডির ভেতরে ঢুকে। সো আমাদের প্রাইভেট পার্টের ওই ন্যাচারাল ওপেনিং এর মধ্যেও নানান রকমের অ্যাসিড থাকে, ফ্যাগোসাইটিক সেল থাকে, এরাও কিন্তু জীবাণুকে ব্লক করে দেয়। সো আমাদের চারপাশে এত 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 শত জীবাণু থাকা সত্ত্বেও আমরা কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছি না, ডিউ টু দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এটা হচ্ছে ইনিশিয়ালি তাকে ব্লক করে দেয়। বুঝতে পেরেছি আমরা নিশ্চয়ই? কোনো কনফিউশন আছে এই জায়গায়? অর্থাৎ যেটা আমাদের একদম বাইরের লেয়ার, স্কিন, নাকের ছিদ্র, কানের ছিদ্র, চোখের ভেতরে, মুখের যে ওপেনিং, জেনিটাল পার্টের ওপেনিং, সব জায়গায় ব্লক করা হয়। কিন্তু অনেকে কি করে যে এইটাকেও বিট করে ফেলে, বিট করে সে কিন্তু পরবর্তীতে ঢুকে যায় আরো ভেতরে। আমরা পরবর্তীটাতে চলে যাই, দেখি কি লিখেছে। প্রথম প্রতিরক্ষা স্তরের ত্বক কিভাবে কাজ করে, বলা হয়েছে যে ত্বক চার ভাবে একটি কার্যকর প্রতিবন্ধক হিসেবে কাজ করে। চারটা ওয়েতে কাজ করে ত্বক। এক, গাঠনিকভাবে কেরাটিনময়, বায়ুরোধী, জলাবেদ্ধ এবং
অধিকাংশ পদার্থের প্রতি অভেদ্য। এখানে এমন এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যেটা তুমি ভয় পাইতে পারো, কিন্তু যেগুলো খুবই সহজ। আমাদের ত্বকে কেরাটিন থাকে না? চুলে, নখে, স্কিনেও কেরাটিন নামক প্রোটিন থাকে। কেরাটিন কিন্তু জীবাণুকে খুব একটা অ্যাক্সেস দেয় না। দুই, বায়ুরোধী, মানে বায়ু চলাচল বা এয়ার টাইট আর কি। আমাদের স্কিনের ভেতর দিয়ে কিন্তু বাইরে থেকে কোনো এয়ার ভেতরে ঢুকতে পারবে না। জলাভেদ্য, চাইলে কোনো পানিও ঢুকতে পারবে না। এবং অধিকাংশ পদার্থের প্রতি অভেদ্য, মানে ম্যাক্সিমাম যে কেমিক্যাল আছে বাইরে, এগুলো কিন্তু কোনোটাই আমাদের স্কিন ভেদ করে বা আমাদের ন্যাচারাল ওপেনিং গুলো ভেদ করে ভেতরে ঢুকতে পারে না। এইটা আমাদের স্কিনের একটা স্পেশাল ক্যারেক্টার, আল্লাহ ওইভাবেই আমাদের এই স্কিনটাকে তৈরি করছে। সব সময় প্রতিস্থাপিত হয়, স্কিন কিন্তু রিপ্লেস হয়। দেখবা যে চামড়া উঠে যায়, আমাদের শীতকালে এটা খুব বেশি দেখা যায়। অনেকেরই চামড়ার আউটার লেয়ারটা উঠে যায় খুব ভিজিবলি, অনেক বেশি থরলি বা অনেক বেশি বেশি উঠলে আমরা দেখতে পাই। কিন্তু প্রতিনিয়তই আমাদের স্কিন সেলগুলো ড্যামেজ হচ্ছে, আবার তৈরি হচ্ছে। তো যেহেতু সেলগুলো সবসময় অলমোস্ট ইয়াং থাকে, তাই বলা যায় যে এগুলোর বিট করা সাধারণত জীবাণুর পক্ষে একটু কঠিন হয়ে পড়ে। তিন, একটু অ্যাসিডিক, আমাদের স্কিন কিন্তু একটুখানি অ্যাসিডিক, তাই এখানে জীবাণু আসলে খুব একটা সুবিধা করতে পারে না। এছাড়াও আমাদের এখানে কি থাকে? ঘাম গ্রন্থি থাকে, শ্বেত গ্রন্থি থাকে। আহ একটু হোল্ড করো, আমার মনে হয় যে আমার ওই ইয়েটা এখনো চালু করা, কি বলে, আমি মিটটা এখনো ক্লোজ করি নাই। লিভ নাও, লিভ নাও, মিটটা ক্লোজ না করার কারণে এখান থেকে নোটিফিকেশন আসতেছে। ওকে, আমার মনে হয় আমি সলভ করে ফেলতে পারছি এটা। এনিওয়ে, তোমরা তো এখন আর আমার স্লাইড দেখতে পাচ্ছ না, তাই না? এখন দেখা যাচ্ছে মনে হয়। সো আমরা যেটা বলছিলাম ত্বকের কথা, স্কিন আমাদের কিভাবে কাজ করে সেটা আমরা বলছিলাম। স্কিন কাজ করে কিভাবে অলরেডি আমরা কিন্তু জেনে ফেলছি। যে স্কিনটা এক হচ্ছে যে অনেক কিছুই স্কিন ভেদ করে ভেতরে যেতে পারে না স্বাভাবিক অবস্থায়। স্কিনটা সবসময় রিপ্লেসমেন্টের মধ্যে থাকে, স্কিন কিছুটা অ্যাসিডিক হয়। আমাদের স্কিনের মধ্যে কি আছে? সোয়েটারি গ্ল্যান্ড আছে। এছাড়া কি আছে? কিছু মিমোবিয়ান গ্ল্যান্ড এবং কিছু হাবিজাবি গ্ল্যান্ড আছে। এগুলো থেকে বিভিন্ন পদার্থ নিঃসৃত হয়, যেমন ঘামগ্রন্থি থেকে তো ঘাম নিঃসৃত হয়। কিংবা আবার ঘামগ্রন্থির পাশাপাশি সেখানে কি থাকে? এই শ্বেত গ্রন্থি নামক একটা হোয়াইট গ্ল্যান্ড থাকে। এটার কাজটা কি? এমন কিছু মোম জাতীয় পদার্থ সিক্রেট করা, আমাদের স্কিনের উপর একটু অয়েলি অয়েলি ভাব নিয়ে আসা, যার কারণে আসলে জীবাণুর অবস্থা খুব খারাপ হয়ে যায়। এছাড়াও কিছু অ্যান্টিবায়োটিক কিন্তু ওই গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়, সো এর কারণে ব্যাকটেরিয়াগুলো এখানে আসলে সার্ভাইভ করাটা খুবই টাফ হয়ে যায় আমাদের স্কিনের উপরে। তাই আমাদের স্কিনের উপরে অ্যাসিড থাকার কারণে, ঘাম থাকার কারণে, ঘাম তো খুবই লবণাক্ত, লবণ কিন্তু আবার জীবাণু টলারেট করতে পারে না। সো এইসব কারণে ত্বক ন্যাচারালি একটা ডিফেন্স লাইন হিসেবে কাজ করে। এছাড়া ত্বকের মধ্যে নানান রকমের লোম আছে। ইভেন নাকের ভেতরে লোম আছে। নাকের ভেতরে লোমগুলো ধুলা ময়লা আটকে দেয়, দেহের অভ্যন্তরে ক্ষতিকর পদার্থের যাতায়াতগুলোকে ব্লক করে দেয়। অর্থাৎ নাকের ভেতরে সহজে ধুলাবালি ঢুকে একদম ভেতরে যে 12টা বাজিয়ে দিবে, ওটাকে ব্লক করে দেয়। হ্যাঁ, তুমি যদি অনেক ধুলাবালির মধ্যে থাকো তাহলে তো প্রবলেমে পড়বা। অনেক ধুলাবালির মধ্যে থাকলে জীবাণু তোমার এই নাকের লোম টোম বা নাকের মিউকাস লেয়ারকে বিট করে তোমার ফুসফুস পর্যন্ত পৌঁছে যাবে, ট্রাকিয়াতে পৌঁছে যাবে, সেখানে ক্ষতিকর পদার্থের রিয়াকশন দেখাবে, এটা স্বাভাবিক। তবে নাকের লোমের পরেও কিন্তু আমাদের ট্রাকিয়াতে আবার সিলিয়া নামক বিশেষ আরো চিকন চিকন তোমার গঠন থাকে। সেটাও কিন্তু তোমার ব্যাপকভাবে জীবাণুকে কিল করে ফেলতে পারে। সো আমাদের আসলে অসুস্থ হওয়াটা খুবই কঠিন একটা কাজ। তবুও আমরা অসুস্থ হচ্ছি, ইট মিনস আমরা আসলে অনেক বেশি জার্মের এগেনস্টে ফাইট করতে পারতেছি না, আমাদের ইমিউন সিস্টেম খুবই উইক। ওই দেখো একজন আবার খেপে গেছে, ঘেউ ঘেউ করতেছে, দেখো। এনিওয়ে, আমরা সিলিয়াতে চলে যাই, বলছিলাম নাকের লোমগুলোকে বিট করলে কিন্তু শ্বাসনালীতে সিলিয়া থাকে। সেখানে আবার মিউকাস নামক একটা পিচ্ছিল পদার্থ থাকে, এবং সেখানে অবিরাম ধূলিকণা অণুজীব হাঁচি কাশি দেওয়ার মাধ্যমে কিন্তু বের করে দেয়। তুমি যে একটা হাঁচি কাশি দাও, তাহলে কিন্তু তোমার ওই নাকের ভেতরে ময়লা এবং ট্রাকিয়ার ভেতরে থাকা ময়লাগুলো কিন্তু বাইরে বের হয়ে আসে। এভাবেও কিন্তু তোমার জীবাণুগুলো বাইরে বের হয়ে যায়। এভাবেও তুমি সুরক্ষিত থাকো। তারপরে রয়েছে অশ্রু এবং লালা, অর্থাৎ আমাদের চোখের পানি, আমাদের স্যালাইভা। এগুলোও কিন্তু লাইসোজাইম নামক এনজাইম থেকে একটু আগে বলেছিলাম, এগুলো জীবাণুনাশক হিসেবে বা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। সিরুমেন গ্ল্যান্ড আমাদের কানের ভেতরে থাকে, এবং এটা থেকে হলদে বাদামি বর্ণের রঙের বাদামি বর্ণের যে মোমের মতো পদার্থটা বের হয় সেটাই সিরুমেন, আমাদের কানের ময়লাগুলো অ্যাকচুয়ালি, যা ধুলা ময়লা রোগ জীবাণু কান দিয়ে প্রবেশ করলো এগুলোকে ওইখানে ব্লক করে দেয়। পৌষ্টিক নালীর অ্যাসিড, তোমরা জানো হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীতে থাকে, সো সেটাও অনেক জীবাণুকে কিল করে। রেচন জননতন্ত্রের অ্যাসিড, একটু আগে বলেছিলাম আমাদের জেনিটাল পার্ট, আমাদের জেনিটাল পার্টের ভেতরেও কিন্তু অনেক অ্যাসিড থাকে, সেখানে অনেক আঠালো পদার্থ মিশ্রিত হয় যেগুলো কিন্তু আসলে রোগ জীবাণুকে ওইখানে ব্লক করে দেয়, আটকে দেয়। সো এইভাবে কিন্তু জীবাণু আমাদের বডির নানান জায়গায় ফার্স্ট লাইন ডিফেন্সে আটকে যায়।
এবং আমাকে সুরক্ষা দেয়। আমরা এখানে একটা জাস্ট ত্বক কিভাবে আমাদেরকে প্রোটেক্ট করে তার একটা আউটলাইন এখানে দেয়া আছে। আমরা জানি ত্বক মানবদের সর্ববৃহৎ অঙ্গ, এটা এমসিকিউ তো অনেকবার আসছে, তাই আমি একটু আলাদা করে লাইনটা এখানে ইন্ট্রোডিউস করছি তোমাদের সাথে। একজন পরিণত মানুষের দেহে প্রায় 4 পাউন্ড ওজনের ত্বক থাকে। 4 পাউন্ড ওজন মানে প্রায় 2 কেজির আশেপাশে কিছু একটা স্কিনটা থাকে নাকি এরকম। প্রায় 22 বর্গফুট এলাকাকে ঢেকে রাখে। আমার ফুল বডির যে সারফেস, এটা প্রায় 22 বর্গফুট। এটা হচ্ছে একটু কম বেশি হতে পারে, গড় ডেটাটা এখানে দেয়া আছে। ত্বক কি করে? অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে, অর্থাৎ সূর্যের মধ্যে যে আলট্রাভায়োলেট রে আছে, এটা থেকে আমাদের স্কিনকে কিন্তু প্রোটেক্ট করে, তাই না? ভাইরাস ও ব্যাকটেরিয়া হতে সুরক্ষা দিবে। ইয়েস, স্কিনের মধ্যে আমরা অলরেডি এতক্ষণ অনেক বিষয় জানছি যে স্কিনের মধ্যে কিছু অ্যাসিডিক কন্ডিশন থাকে, আবার সোয়েট গ্ল্যান্ড থেকে কিছুটা সল্ট বা লবণ সিক্রেট হয়। আবার এখানে আরো কি বলা হয়েছে? আরো বলা হয়েছে যে এই ত্বকের মধ্যে কিন্তু ওই যে কিছু ওই যে হোয়াইট গ্ল্যান্ড, সিরোমেন গ্ল্যান্ড, সিবাম গ্ল্যান্ড, অনেকগুলো গ্ল্যান্ড থাকে বা গ্রন্থি থাকে, এগুলো থেকে নানান পদার্থ নিঃসৃত হয় এবং জীবাণুগুলো কিন্তু সেখানে কিল হয়ে যায়। তারপরে বলেছে ক্ষত। ইয়েস, এটা একটা খুব মজার ঘটনা। আমাদের স্কিনে কোন রকমের যদি ক্ষত সৃষ্টি হয়, লাইক ধরো কোন একটা কারণে তুমি ইনফেক্টেড হয়ে গেলা, কোন একটা কারণে তোমার কিন্তু আসলে কি হচ্ছে, আহ তোমার হচ্ছে যে স্কিনে প্রবলেম হলো, বা ধরতে পারো পিঁপড়া কামড় দিল, মশা কামড় দিল, কিংবা কোনো একটা আঘাত পেলা, একটু কেটে গেছে, ছিলে গেছে, তখন কিন্তু সেই জায়গাটাতে একটু ক্ষত সৃষ্টি হয়, আর সেখান দিয়ে কিন্তু জীবাণু হুড়মুড় করে ঢোকার একটা ম্যাসিভ প্রচেষ্টা চালায়, তাই না? কিন্তু ইটস নট সো ইজি। বলেছে ত্বক এই ধরনের জীবাণুকে প্রোটেক্ট করতে পারে, বিট করতে পারে, ব্লক করে দিতে পারে। কিভাবে? ত্বকের রক্ত প্রবাহ এসব জীবাণুকে বহিষ্কার করে এবং রক্ততঞ্চন ঘটানো শুরু করে। অর্থাৎ যে দিক দিয়ে তোমার একটু ক্ষত হয়েছে কোনো কারণে, যদি সেখানে ব্লাড ভেসেল যদি তোমার ক্ষতিগ্রস্ত হয়, সেখান থেকে ব্লিডিং হওয়া শুরু হবে। ব্লিডিং হওয়া শুরু হওয়া মানে বডির ভেতর থেকে ব্লাড বাইরের দিকে ফ্লো করে। সো ভেতরের দিকে মানে জীবাণু ঢোকার আসলে সুযোগ, সাহস, সামর্থ্য কোনোটাই সে আসলে পায় না সেভাবে। তারপর কি বলেছে, আবার ওই জায়গাটা রক্ত জমাট বেঁধে পুরা সাইডটাই ব্লক করে দেয়। ফলে কি হয়? রক্ত জমাট বেঁধে খেলে তো বুঝতেই পারতেছো সেখানে আর কিছু ঢোকার সুযোগ নেই। এবার আসো ল্যাঙ্গারহ্যান্স কোষ আছে ত্বকের মধ্যে। ত্বকের এপিডার্মিস বা আউটার লেয়ারে কিছু ল্যাঙ্গারহ্যান্স টাইপের বিশেষ ধরনের কোষ থাকে। ত্বক যখন কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়, তখন এই কোষগুলো এক ধরনের সতর্ক সংকেত পাঠায় আমাদের ইমিউনি সিস্টেমের প্রতি। তখন ইমিউনি সিস্টেম একটু ফার অ্যাক্টিভ হয়ে যায় এবং অ্যাক্টিভ হয়ে কিন্তু ব্যাপক একটা রেসপন্স কিন্তু সে শো করে। এছাড়াও ত্বকের অন্যান্য কাজ রয়েছে, যেমন ত্বকের এপিডার্মিসের স্ট্রাটাম কর্নিয়াম, এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন স্ট্রাটাম কর্নিয়ামের কথা বলছি, এটা একটা জায়গা। আমাদের ত্বকের এপিডার্মিসের স্ট্রাটাম কর্নিয়ামে কিছু মুক্ত ফ্যাটি অ্যাসিড, কিছু কোলেস্টেরল থাকে, যা স্ট্যাফাইলোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়াকে ব্লক করে দেয়, ওগুলোকে কিল করে ফেলে, তার বংশবৃদ্ধিগুলোকে বা রিপ্রোডাকশনটাকে স্টপ ডাউন করে দেয়। এছাড়াও ত্বকের এপিথেলিয়াল কোষে কেরাটিনোসাইট, একটা কোষ, কেরাটিনময় কোষকে বলা হয় কেরাটিনোসাইট, মানে কেরাটিন তৈরি করে, যেগুলো আমাদের চুল নখে অনেক বেশি পাওয়া যায়। এগুলো থেকে অণুজীব প্রতিরোধী পেপটাইড বিটা ডিফেন্সিন তৈরি হয়। মানে যে প্রোটিনটা তৈরি হয়, প্রোটিনটার নামই পেপটাইড। এই প্রোটিনটার নাম হচ্ছে বিটা ডিফেন্সিন। অর্থাৎ ক্যারাটিনোসাইট থেকে যে এই প্রোটিনটা তৈরি হলো, তার নাম বিটা ডিফেন্সিন। এগুলো কিন্তু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ম্যাসিভ তোমার ডিফেন্স গড়ে তোলে। ত্বকে অন্য এক ধরনের অণুজীব প্রতিরোধী পেপটাইড ক্যাথিলেসিডিন। সো ক্যাথিলেসিডিন যদি সিক্রেট হয়, এটাও ত্বকের কোষ থেকে নিঃসৃত হয়, যেগুলো আবার স্টেপ্টোকক্কাসকে ব্লক করে দেয়, অর্থাৎ স্টেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয়। সো এখানে আমরা অনেকগুলো এমসিকিউ পাইলাম আসলে। এক, ত্বকের এপিডার্মিস স্ট্রাটাম কর্নিয়াম থেকে ফ্যাটি অ্যাসিড আর কোলেস্টেরল, যেটা স্ট্যাফাইলোকক্কাসকে ব্লক করে, তাহলে স্ট্যাফাইলোকক্কাসকে ব্লক করা সেলগুলোর নাম স্ট্রাটাম কর্নিয়াম। আর ত্বকের এপিথেলিয়াল কোষগুলো, অর্থাৎ যেগুলোর নাম কেরাটিনোসাইট, সেই কেরাটিনোসাইট থেকে যেই ব্যাকটেরিয়া বিরোধী প্রোটিনটা তৈরি হয়, তার নাম বিটা ডিফেন্সিন। আর ত্বকে আরেক ধরনের পলিপেপটাইড তৈরি হয়, লাইক প্রোটিন তৈরি হয় বা পেপটাইড তৈরি হয়, যার নাম ক্যাথিলেসিডিন। আর সেই ক্যাথিলেসিডিনের কাজ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়াকে ব্লক করে দেয়া। সো এমসিকিউর জন্য জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমি যখন কপিটা তোমাকে দিয়ে দিব, একটু মার্ক করে নিও, খাতায় লিখে লিখে পড়বা। ওয়েল, এই পর্যায়ে আমরা কি নিয়ে আলোচনা করব? এই পর্যায়ে আলোচনা করব হচ্ছে উম, 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 অর্থাৎ ব্যাকটেরিয়া ধ্বংসে পরিপাক এনজাইম এবং অ্যাসিডের ভূমিকা কি, ব্যাকটেরিয়াগুলো কিল করার জন্য আমাদের এনজাইম অ্যাসিড কিভাবে রোল প্লে করে। বলা হয়েছে যে পরিপাক এনজাইমের মধ্যে আমরা জানি অ্যাটলিস্ট আমাদের লালা রসের মধ্যেও কিন্তু এনজাইম থাকে, লাইসোজাইম। ইভেন আমাদের পাকস্থলীতে থাকে অ্যাসিড, ভয়ঙ্কর রকমের অ্যাসিড, যেগুলোকে আমরা বলছি HCl। এরা কিভাবে জীবাণুকে ধ্বংস করে? সো এখানে খুবই ইন জেনারেল কথা লেখা আছে, একবার পড়লেই তুমি পারবা। তবু আমি একটু পড়ে যাই। লালা গ্রন্থি নিঃসৃত লাইসোজাইম এনজাইম মুখবিবরে খাদ্যের সাথে আগত ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়। অর্থাৎ আমরা মুখে যে খাবারটা নিই, সাথে সাথে খাবারটা লালার সাথে মিশ্রিত হয়, তখনই কিন্তু সে অলরেডি সেখানে জীবাণু ধ্বংস করতে থাকে। প্রকৃতপক্ষে ব্যাকটেরিয়া থেকে রক্ষা পাওয়ার জন্যই
এই এনজাইম নিঃসৃত হয়। গুড, এটা খুবই ভালো। অগ্ন্যাশয় রসে আমাদের যে প্যানক্রিয়াটিক ফ্লুইড আছে, খাবার যখন আমাদের প্যানক্রিয়াসের ওই দিক অর্থাৎ স্মল ইন্টেস্টাইনে যায়, সেখানে কি থাকে? প্রোটিয়েজ এনজাইম থাকে। আর প্রোটিয়েজ এনজাইম তো প্রোটিনকে ধ্বংস করে দিবে। সো তোমরা জানো ব্যাকটেরিয়া, ছত্রাক, এদের বাইরে যে প্রোটিন লেয়ার থাকে, সেই প্রোটিন লেয়ারগুলোকে ধ্বংস করে দেয় প্রোটিয়েজ এনজাইমগুলো। এছাড়াও প্রোটিয়েজ এনজাইমগুলো অ্যান্টিবায়োটিকের সাথে সিনার্জিস্টিক ক্রিয়া করে অধিক কার্যকরভাবে ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করে। অর্থাৎ অ্যান্টিবায়োটিকও আছে, আবার তার সাথে প্রোটিয়েজ এনজাইম, দুজন মিলে মিশে জীবাণুর 12টা বাজিয়ে দেয়, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে। ওই কথাগুলি এখানে বলা হয়েছে। মিউকাস গ্রন্থি ও লালা গ্রন্থি থেকে নিঃসৃত মিউকাস গ্রন্থি কোনগুলো? যেমন আমাদের পাকস্থলীর প্রাচীরে মিউকাস গ্রন্থি আছে। আমাদের কি বলে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, ইভেন আমাদের মুখের ভেতরেও মিউকাস গ্রন্থি থেকে পিচ্ছিল আঠালো পদার্থ নিঃসৃত হয়, এটার নাম মিউকাস। এটার মধ্যে কি কি থাকে? ল্যাক্টোপারক্সাইড থাকে, এটা একটা এনজাইমের নাম। প্রাকৃতিক ব্যাকটেরিয়া নাশক হিসেবেই কাজ করে ন্যাচারালি। মিউকাসের মধ্যেও যে ল্যাক্টোপারক্সাইডটা থাকে, এটাও কিন্তু গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এইসবকে কিল করতে পারে। খুবই ভালো বিষয়, এগুলো ন্যাচারালি আমাদের বডিতে থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এছাড়া পাকস্থলীর অ্যাসিড হিসেবে কি কি থাকে? মানুষের পাকস্থলীর প্রাচীরে বিদ্যমান প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। গুড, এগুলো কিন্তু আমরা চ্যাপ্টার 3 পড়ার সময়ও জানছি। প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয়, যা পাকস্থলীর ভেতরের পরিবেশকে অ্যাসিডিক বা অম্লীয় করে ফেলে। পাকস্থলীর প্রাচীরের মিউকাস কোষগুলো থেকে পিচ্ছিল মিউকাস নিঃসৃত হয়। মিউকাস সম্পর্কে একটু আগে জেনেছি, যেটাতে ল্যাক্টোপারক্সাইড থাকে, যা পাকস্থলীর অন্যান্য কোষকে অম্লীয় পরিবেশ হতে রক্ষা করে। ইয়েস, পাকস্থলী নিজেই নিজের অ্যাসিড দিয়ে যে গলে যেতে পারে, কিন্তু না, সেখানে মিউকাসগুলো পাকস্থলীকে নিজের এত ভয়াবহ অ্যাসিড থেকে প্রোটেক্ট করে। পাকস্থলীর লুমেনে অন্ত্রে কি বলে, অন্ত্রের মাত্রা বৃদ্ধি পেলে এর পিএইচ কমে যায়। আসলে এটা হবে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে, এটাকে অস্ত্রের মাত্রা লিখে ফেলছি। পাকস্থলীর লুমেনে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে পিএইচ কমে যায়। সাধারণত পিএইচ এর মান 2-এর কম হলে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। সো আমাদের পাকস্থলীর ভেতরে যদি এই অ্যাসিডের মাত্রা, অম্লের মাত্রা, অম্ল লিখতে যে কি লিখে ফেলছি, একটু আমি ঠিক করে দিচ্ছি স্লাইডটা, নাহলে আবার তোমরা মিসলিডেড হইতে পারো। সো আমি একটু ওই অম্লর বিষয়টা একটু ক্লিয়ার নিয়ে আসতেছি, একটু অপেক্ষা করো। আচ্ছা, তোমরা কি বাই দ্য ওয়ে পড়া বুঝতেছো? হুম? জি স্যার। যা বলতেছি এগুলো বুঝতে একটু দ্রুত বলতেছি, কারণ এই জুমের মধ্যে একটু প্রবলেম আছে। জুমের প্রবলেমটা হচ্ছে, সে ওই 40 মিনিটের বেশি আমাদেরকে ক্লাস করতে দিবে না। আরেকটা ক্লাস করতে হলে আমাদেরকে কিন্তু একটু আরেকটা জুম মিটিং অংশগ্রহণ করতে হবে, আর ওই দুইটার মধ্যে আবার 10 মিনিটের গ্যাপ থাকতে হবে মিনিমাম। নেই, কিছু ক্রাইটেরিয়া জুমের মধ্যে আছে। সো এই কারণে কিন্তু জুমটা একটুখানি জটিল। আর এই আর কি, একটু জুমে ঝামেলা আছে, এক কথাই শেষ। আর এই জন্য জুমটা একটু জটিলতা, কিন্তু জুমে আবার যে কন্ট্রোলিংটা বা স্ক্রিন শেয়ার, সাউন্ড প্রবলেম, এগুলো আবার হয় না। এটা আবার ভালো, মানে একদিক পেতে গেলে আরেক দিক হারাতে হয়, এই টাইপের আর কি। এনিওয়ে, সো বড় লোকের এক স্যার। হ্যাঁ বাবা বলো। স্যার, আমার একটু প্রবলেম ছিল। হ্যাঁ, বলে ফেলো বলে ফেলো। না স্যার, আমার অ্যাকচুয়ালি টিচার আসছে, এখন আমার চলে যেতে হবে। অসাধারণ, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমার হচ্ছে যে তুমি টিচারের কাছে চলে যাও, আমরা ওই রেকর্ডিংটা আপলোড করে দিব, দেন হচ্ছে যে তুমি রেকর্ডিংটা দেখে ক্লাসটা আবার রিভিউ করে নিও। ঠিক আছে, আল্লাহ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। হুম। সো যেটা বলতে চাচ্ছিলাম, যে পাকস্থলীর অ্যাসিড নিয়ে আমরা গবেষণা করছিলাম, যে পাকস্থলীর অ্যাসিডের মাত্রা যদি বেড়ে যায়, তাহলে স্টোমাকের ভেতরে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। অর্থাৎ স্টোমাকের ভেতরে অ্যাসিডিক পরিবেশ সৃষ্টি হবে এবং পিএইচটা কমতে থাকবে। পিএইচ কমতে কমতে 2-এর নিচে হলে খুবই ভালো, ব্যাকটেরিয়া মরে যাবে। আমরা আসলে এটাই চাই, তাই না? এরপরে হচ্ছে মিউকাস, আমরা অলরেডি জানি যে স্যার, হ্যাঁ বলো বলো। স্যার খাওয়ার পর পর অনেক বেশি পানি খেলে কি পিএইচ বেড়ে যায়? না না, পিএইচ বাড়বে না, কিন্তু পানির পিএইচ তো 7। তো তোমার ওই যে অ্যাসিড সিক্রেট হয়েছে, অ্যাসিডের পিএইচ ধরো 2-3 এরকম, কিন্তু তুমি পানি খাচ্ছ, তুমি 7 পিএইচ এর একটা লিকুইড অ্যাড করতেছো। তখন পিএইচ অ্যাকচুয়ালি বাড়ে না, কিন্তু পিএইচ নিউট্রালের দিকে চলে যেতে থাকে। তো সেই ক্ষেত্রে তুমি বলতে পারো 2-3 পিএইচ আস্তে আস্তে 4-5-এর দিকে উঠে যেতে পারে। পানি যেহেতু পিএইচ নিউট্রাল, পানির পিএইচ তো 7, তো সেই ক্ষেত্রে তুমি রিলেটিভলি বলতে পারো পিএইচ বেড়ে যায়। এই জন্য খাবারের ডাইজেশন বা পরিপাকটা একটু কিন্তু ডিলে হয় বা প্রবলেমেটিক হয়। তো পানি মানে খাবার খাওয়ার পর পরই আধা ঘন্টা পানি খেতে বারণ করা হয়, কিংবা খাবার খাওয়ার 10 মিনিট আগে তুমি পানি খেয়ে নিবা, যাতে অ্যাসিড গুলো প্রপারলি খাবারের সাথে মিক্সড হয়ে তোমার হচ্ছে ওই ব্যাকটেরিয়া গুলোকে কিল করতে পারে। বুঝতে পারছো কিনা? জি স্যার। ওকে, ফাইন। আমরা মাত্র পেয়ে গেলাম, 10 মিনিট আছে আমাদের হাতে, বকবকটা শেষ করে নিই। এনিওয়ে, সাধারণ মিউকাসে ব্যাকটেরিয়ানাশক অনেক উপাদান থাকে, যেমন লাইসোজাইম থাকে, ইমিউনোগ্লোবুলিন এ থাকে, এগুলো হচ্ছে অ্যান্টিবডির কথা বলছি, লাইসোজাইম এনজাইমের কথা বলছি।
এরা ব্যাকটেরিয়ার সাথে যুক্ত হয়ে তাদেরকে পোষক কলার সংস্পর্শ হতে বিরত রাখে, অর্থাৎ মিউকাসের মধ্যে যে কেমিক্যাল গুলো থাকে এগুলো কিন্তু জীবাণুকে ব্লক করে দিতে পারে এবং সরাসরি আমার সেলে অ্যাটাক করা থেকে এগুলোকে বাইরে রাখতে পারে, বিরত রাখতে পারে। আমরা সেকেন্ড লাইন ডিফেন্সটা দিয়ে আজকে হয়তো বা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। থার্ড লাইন ডিফেন্সটা আমরা আগামীকালকের ক্লাসে পড়বো। আমরা টানা অনেকগুলো ক্লাস নিবো এই চ্যাপ্টারের উপরে, কারণ শান্তিমতো চ্যাপ্টারটা না পড়তে পারলে ভালো লাগবে না। এনিওয়ে, আমরা যে কথাটা বলছিলাম, বাহ্যিক তলীয় প্রতিরক্ষা স্তর ভেদ করে দেহের অভ্যন্তরে প্রবেশকারী, অর্থাৎ যেটা আমাদের ফার্স্ট লাইন ডিফেন্সকে বিট করে ফেলছে, এটাকে ভেদ করে সে দেহের অভ্যন্তরে প্রবেশ করে ফেলছে, অর্থাৎ আমার ব্লাড স্ট্রিমে চলে আসছে, রক্তে চলে আসছে, সেলের ভেতরে ঢুকে পড়ছে। এইবার দেখা যাক আমরা কোন ধরনের ডিফেন্স লাইন রান করতে পারি। সেটাই হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স বা দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা। সেখানে কি হবে? ফ্যাগোসাইট, মানে ওই যে মেসি, এমবাপ্পে, নেইমারের কথা আমরা বলি, মনোসাইট, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া বা জীবাণুকে ডিরেক্ট গিলে ফেলার প্রক্রিয়াটা শুরু করবে। সহজাত মারণকোষ বা ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার সেলগুলো হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া সেলকে ব্যাপক হারে ধ্বংস করতে থাকে। এগুলো একটু মডিফাইড হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা। সো এরা কিন্তু ব্যাপক মারণ কার্যক্রম চালায়, জীবাণুকে ধ্বংস কার্যক্রম চালায়। প্রদাহ, প্রদাহ মানে কি? সেখানে তোমার ইনফ্লামেশন হবে, অর্থাৎ কোন একটা জায়গায় ক্ষতিগ্রস্ত হলে সেই জায়গাটা একটু ফুলে যাওয়া, গরম হয়ে যাওয়া, লাল হয়ে যাওয়া, এটাই অ্যাকচুয়ালি প্রদাহ। কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাকচুয়ালি কি জিনিস? কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে অনেকগুলো প্রোটিন একটার পর একটা অ্যাক্টিভ হয়, প্রায় 20 রকমের প্রোটিন এখানে পার্টিসিপেট করে এবং একটার পর একটা অ্যাক্টিভ হয়ে হয় তোমার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, কিংবা ইনফ্লামেশন প্রক্রিয়া, কিংবা নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া, অর্থাৎ জীবাণুকে ইমোবিলাইজ করা। অনেক রকমের সিস্টেম আছে, সেটা অ্যাক্টিভ হয়ে গেলে জীবাণুকে আসলে ব্লক করে দেওয়া সম্ভব হয়। ইন্টারফেরন, তোমরা জানো যে কোনো ভাইরাস যদি আমার বডিতে অ্যাটাক করে, তখন যে কোষটাতে অ্যাটাক করলো কোষ নিজেই কিছু ডিফেন্স প্রোটিন বা প্রতিরক্ষামূলক প্রোটিন সিক্রেট করে, যেটা দিয়ে ভাইরাসটাকে কিল করে ফেলা যায়, সেটার নাম ইন্টারফেরন। এছাড়া কি হয়? জ্বর আসে আমাদের, জ্বর আসলে কি হয়? আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় আর এই তাপের মধ্যে জীবাণুগুলো গণহারে পড়ে আর মরে, এরকম আর কি। সো জ্বর আসার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ডিফেন্স গুলোকে রাইজ করতে পারি। সাইটোকাইন্স, এছাড়াও আমাদের কোষগুলো বিভিন্ন রকমের কেমিক্যাল সিক্রেট করে, সেগুলোকে সাইটোকাইন্স বলে। এগুলোও কিন্তু জীবাণুকে ব্লক করে দেয়া, মেরে ফেলা, এইসব কাজে ব্যাপক হেল্প করে। অ্যাকিউট ফেজ প্রোটিন, এটা হচ্ছে একদম একটা ইমার্জেন্সি কেস এই প্রোটিনটা সিক্রেট হয়। আমরা এগুলো নিয়ে ডিটেইলি একটু পরেই পড়বো। রক্ততঞ্চন বা রক্ত জমাট বেঁধে যাওয়া, তাতে কি হলো? ওই জীবাণুটা ওই জায়গায় ব্লক হয়ে গেল। ফ্যাগোসাইটের কথা বলছিলাম, মানে যেগুলো একটু আগে বললাম এগুলো একটু ডিটেইল এখানে লেখা আছে। বড় আকারের শ্বেত রক্তকণিকা যা অণুজীবগুলোকে খেয়ে ফেলে, ভক্ষণ করে ফেলে, গিলে ফেলে এবং দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় অবদান রাখে, তাকে বলা হয় ফ্যাগোসাইট। নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, এই প্রধান দুটি হচ্ছে ফ্যাগোসাইট। এছাড়াও ম্যাক্রোফেজ মডিফাইড হয় মনোসাইট থেকে, সেটাও কিন্তু তোমরা জানো ফ্যাগোসাইট হিসেবে কাজ করে। এগুলো অস্থিমজ্জা থেকে তৈরি হয় বা বোন ম্যারো থেকে তৈরি হয়। দেহের জীবাণু সংক্রমণ হলে তার প্রতি রেসপন্স হিসেবে নিউট্রোফিল রক্তে এবং ম্যাক্রোফেজ নির্দিষ্ট টিস্যুতে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু গেলা বা খেয়ে ফেলা বা গ্রাস করা শুরু করে। নিউট্রোফিল রক্তেই থাকে, রক্তের বাইরে যায় না, কিন্তু ম্যাক্রোফেজ কি হয়? বিভিন্ন টিস্যুতে চলে যায়, একদম বিভিন্ন সেলের মধ্যে চলে যায়, টিস্যুর আশেপাশে চলে যায়, বুঝতে পারছো, অর্গানের মধ্যে ঢুকে পড়ে। সো সে সেখানে যে ফ্যাগোসাইটোসিস চালায়, মানে ব্যাপক আর কি। আর ন্যাচারাল কিলার সেলের কথা বলছিলাম, লিম্ফোসাইট জাতীয় বিশেষ শ্বেত রক্তকণিকা যেগুলো আছে, যা টিউমার এবং ভাইরাস আক্রান্ত কোষের প্লাজমা ঝিল্লিতে ব্যাপক পরিবর্তনকে আসলে শনাক্ত করে ফেলে এবং কোষগুলোকে ধ্বংস করে তাদের সজাত মারণ কোষ বলে। তাহলে কি বললাম? এই লিম্ফোসাইট গুলো মানে এইগুলো এক বিশেষ ধরনের শ্বেত রক্তকণিকা, যা টিউমার এবং ভাইরাস আক্রান্ত কোষের প্লাজমা ঝিল্লিতে নির্দিষ্ট পরিবর্তন যদি দেখে যে ওই কোষটা উল্টাপাল্টা রিয়েক্ট করতেছে, সে বুঝতে পারে যে ন্যাচারাল কিলার সেলগুলো এই সেলটাতে কোনো জীবাণু অ্যাটাক করেছে। ওইটাকে শনাক্ত করে, শনাক্ত করার পর ওই কোষগুলোকে ধ্বংস করে দেয় ন্যাচারাল কিলার সেল। মানে চমৎকার একটা জিনিস। অর্থাৎ যেই সেলটার মধ্যে জীবাণু ঢুকে পড়ছে, সেটা হতে পারে কোনো টিউমার সেল কিংবা কোনো ভাইরাসে আক্রান্ত বা ভাইরাস ইনফেক্টেড সেল, সেটাকে যে ন্যাচারাল কিলার সেলগুলো পুরো সেলটাকে ধ্বংস করে দেয়, স্পেশালি তার প্লাজমা ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন যেটাকে আছে সেটাকে নষ্ট করে দিয়ে পুরো সেলটাকে লাইসিস করে ফেলে। চমৎকার। এতে কি হয়? ওই জীবাণুগুলো আর ছড়াতে পারে না আশেপাশের সেলগুলোতে। প্রদাহ, একটু আগে বলছিলাম এটা নিয়ে, যখন কোনো কোষ অণুজীব দ্বারা আক্রান্ত হয় তখন তারা হিস্টামিন জাতীয় রাসায়নিক পদার্থ সিক্রেট করে, যা কৌশিক জালিকার অসংখ্য ছিদ্রের সৃষ্টি করে, ফলে ওই স্থানটা লাল হয়ে যায়, কারণ সেখানে ব্লাড চলে আসে, রেড ব্লাড সেল চলে আসে, জায়গাটা লাল হয়ে যায়। এটা খুব কমন একটা জিনিস, মশা কামড়ালে বা কোনো মাছি টাছি বা কোনো পোকামাকড় আমাদেরকে কামড় দিলে ওই জায়গাটা কিন্তু ফুলে লাল হয়ে যায়। ওই জায়গায় টেম্পারেচারটা বেড়েছে, আর আশেপাশের শরীরের টেম্পারেচার যে জায়গাটা আক্রান্ত হয়ে, যে জায়গায় টেম্পারেচার একটুখানি বেশি থাকে, মূলত এই ফুলে যাওয়াটা, গরম হয়ে যাওয়াটা, লাল হয়ে যাওয়াটা, এটাকে আমরা প্রদাহ বলি বা ইনফ্লামেশন বলি। এরপরে কি রয়েছে? কমপ্লিমেন্ট স্যার সিস্টেম। হ্যাঁ বলো বাবা। স্যার রক্ত জালিকা গুলোতে ছিদ্র তৈরি হলে এটাতে রোগ জীবাণু কেমনে ধ্বংস হবে?
রক্তকণিকাগুলো বাইরে চলে আসলে ওই জায়গাটা তোমার অনেক বেশি শ্বেত রক্তকণিকা আসবে, লোহিত রক্তকণিকা আসবে, ওই জায়গায় জীবাণুটাকে ব্লক করা সহজ হবে তার জন্য। শ্বেত রক্তকণিকা আসা মানেই তো জীবাণু গিলে টিলে ফেলা, জীবাণুকে ব্লক করে দেওয়ার মতো কাজটা সহজ হবে তার জন্য, তাই না? তো রক্তজালক যদি না তোমার রক্ত বের করে না দেয়, তাহলে তো ওই পার্টিকুলার জায়গায় যেখানে তুমি আক্রান্ত হয়েছে ওই জায়গায় কিন্তু লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা এগুলো আসবে না। তো বুঝতে পেরেছো বাবা? জি স্যার। আর স্যার কোথাও আমরা স্যার অনেক জোরে বাড়ি খেলে যে ফুলে যায়, ওটাও কি প্রদাহের কারণে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি খেলে কোনো একটা জায়গায় আঘাত পেলে ওই জায়গাটা ফুলে যায়, লাল হয়ে যায়, গরম হয়ে যায়। লাল হয় কেন? লোহিত রক্তকণিকা সেখানে চলে আসে, তাই না? আর ফুলে যায় কেন? সেখানে ফ্লুইড জমা হয়, মানে রক্তরস জমা হয় বা বিভিন্ন পদার্থ জমা হয়, সেটার মধ্যে শ্বেত রক্তকণিকা থাকে। তখন ডিফেন্সটা তার জন্য খুব সহজ হয়ে পড়ে। বুঝতে পেরেছো বাবা? জি স্যার। কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে, আমি একটু আগে বলেছিলাম, 20 ধরনের প্রোটিন দিয়ে গঠিত এমন একটি গ্রুপ, পুরো সিস্টেম আর কি, যা রক্তে সংবহিত হয়ে দেহের প্রতিরক্ষায় ব্যাপক সহযোগিতা করে। কি কি করে সে? আলটিমেটলি সে অপসোনাইজেশন করে। অপসোনাইজেশন মানে কি? ম্যাক্রোফেজ কর্তৃক অ্যান্টিজেনের ফ্যাগোসাইটোসিস ক্রিয়া বৃদ্ধি করে। মানে অপসোনাইজেশন মানে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটাকে এসে আসলে ক্যারি আউট করে, ফ্যাগোসাইটোসিসটাকে ব্যাপক হারে এখানে চালিয়ে দেয়। কেমোট্যাক্সিস মানে কি? ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলকে আকর্ষণ করে, যে ভাই এদিকে আসো, সমস্যাটা এই জায়গায় হচ্ছে। কমপ্লিমেন্ট সিস্টেম কিন্তু ম্যাক্রোফেজ নিউট্রোফিল যারা আছে, ফ্যাগোসাইটিক সেল, তাদেরকে কিন্তু আকর্ষণ করে নিয়ে আসে যে তোমরা এই জায়গায় এসে কাজ করো, মেইন সমস্যাটা এই জায়গায়। সবাই এসে এখানে গণহারে কিন্তু গণবিধ্বংসী ফ্যাগোসাইটোসিস চালানো শুরু করে। তারপরে কি আসলো? সেল লাইসিস, সেলটাকে ধ্বংস করে দেয়। ভাইরাস, জীবাণু বা অণুজীবকে সরাসরি একদম ধ্বংস করে দেয়। ভাইরাসের কোষটা, ভাইরাসের তো কোষ নাই, জীবাণু বা অণুজীব যে ব্যাকটেরিয়ার কোষ আছে এদের কোষগুলোকে ধ্বংস করে দেয়া। ক্লাম্পিং, এটা খুব মজার একটা জিনিস। পেপটাইড উপাদানের মাধ্যমে প্রদাহ ক্রিয়া এবং মানে ইমিউনো রেসপন্স নিয়ন্ত্রণ করে। কি করে সে? এখানে জানো, বিভিন্ন প্রোটিনকে ডেকে নিয়ে আসে, বিভিন্ন কেমিক্যালকে ডেকে নিয়ে এসে ওই যে যেই জায়গায় ইনফ্লামেশন হইলো, ফুলে গেল, ওই জায়গায় ব্যাপক ইমিউনো রেসপন্স করে। ক্লাম্পিং করে মানে একটার সাথে আরেকটাকে অ্যাড করে দিয়ে একটা বিশাল বড় ম্যাসাকার সৃষ্টি করে এই জায়গায়, অর্থাৎ জীবাণু যেন কোনোভাবে এখানে সার্ভাইভ করতে না পারে, এই ধরনের ডিফেন্স লাইন। ইন্টারফেরনটা কি জিনিস? ইন্টারফেরন তো আমরা আগে বলেছিলাম, উচ্চ আণবিক ওজন বিশিষ্ট একটা গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন বলে এটাকে। এটা একটা ডিফেন্স প্রোটিন। ভাইরাস আক্রান্ত কোষ থেকেই এইটা কিন্তু তৈরি হয় এবং ভাইরাসের বংশবৃদ্ধির 12টা বাজিয়ে দেয়। জ্বর, একটু আগে বললাম, দেহের তাপমাত্রা বেড়ে যায়, দেহ থেকে ক্ষরিত যে হরমোনগুলো রয়েছে এগুলোর প্রকৃতি মূলত প্রোস্টাগ্ল্যান্ডিন টাইপের, এবং পাইরোজেন নামক পদার্থ সিক্রেট হয়। আমরা ম্যালেরিয়ার জ্বর পড়ার সময় দেখেছি পাইরোজেন সিক্রেট হওয়ার ফলে কিন্তু মানুষের টেম্পারেচার বেড়ে যায়, জ্বর আসে এবং জীবাণু কিন্তু টেম্পারেচারে বিট হয়ে মারা যায়। সাইটোকাইন্সের কথা একটু আগে বলেছিলাম। অ্যান্টিজেনের প্রতি বা জীবাণুর প্রতি সাড়া দিয়ে আমাদের ইমিউন সিস্টেমের যে কোষগুলো প্রোটিন জাতীয় পদার্থ নিঃসৃত করে তাকে বলা হয় সাইটোকাইন্স। সাইটোকাইন্স গুলো মূলত একের সাথে অপরে যোগাযোগ করে। ধরো তোমার হাতে ইনফেকশন হয়েছে, হাতের বিভিন্ন জায়গায় ইনফেকশন হয়েছে, সবাই সবার সাথে যোগাযোগ করে মূলত এই সাইটোকাইন্স কেমিক্যাল দিয়ে। এটা 3 উপায়ে কাজ করে: এক, কেমোট্যাক্সিস এবং প্রদাহের মাধ্যমে সহজাত বা আমাদের যে ন্যাচারাল ডিফেন্স লাইনটা আছে এটাকে নিয়ন্ত্রণ করে। লিম্ফোসাইট সক্রিয় করে, অর্থাৎ শ্বেত রক্তকণিকাগুলোকে অ্যাক্টিভ করে দেয়, ফলে আমাদের যে অ্যান্টিবডি টডি আছে বডিতে এগুলোকে অ্যাক্টিভ করে। অর্থাৎ আমরা অ্যান্টিবডি যদি বডিতে থাকে ভ্যাকসিন নেওয়ার কারণে সেটা অ্যাক্টিভ হয়ে যায়। নতুন শ্বেত রক্তকণিকা ব্যাপকভাবে উৎপাদন করে, যেটাকে হিমাটোপয়েসিস বলা হয়। তখন কিন্তু বেশি বেশি শ্বেত রক্তকণিকা আমার বডিতে তৈরি হলে আমাদের শক্তিশালী ডিফেন্স সিস্টেম কিন্তু সেখানে রাখবে। অ্যাকিউট ফেজ প্রোটিন আছে, একটু আগে বলেছিলাম, সংক্রমণের সময় যকৃৎ থেকে উৎপন্ন হয় একটা বিশেষ ধরনের প্রোটিন যা জীবাণু ধ্বংসে ব্যাপক সহায়তা করে। মানবদেহে টিস্যুর জখম, চরম সংক্রমণ, পোড়া বা দীর্ঘস্থায়ী প্রদাহের কারণে রক্তের প্লাজমা এদের ঘনত্বের ব্যাপক পরিবর্তন হয়, অর্থাৎ এদের সংখ্যা বেড়ে যায়। সবশেষে ব্লাড ক্লটিং বা রক্ত জমে যাওয়া। ক্ষতস্থানে রক্ত জমাট বেঁধে জীবাণুর শরীরে প্রবেশ ও বিস্তার প্রতিরোধ করে হচ্ছে এই রক্ততঞ্চন প্রক্রিয়া। আমরা মূলত আজকে সেকেন্ড লাইন ডিফেন্স পর্যন্ত আমাদের গল্পগুলো শেষ করব। আমরা আজকে যা যা পড়লাম, এক, আমাদের ইমিউন সিস্টেম কি, ইমিউনোলজি কি, এবং আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স কি কিভাবে কাজ করে, সেকেন্ড লাইন ডিফেন্স কি কিভাবে কাজ করে। আমরা আগামীকালকে আবার একটা ক্লাস দিব, এই সময়ে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তবে আজকে উপস্থিতি খুবই কম ছিল, তাই এই সময়ে দিব কিনা এটা নিয়ে একটা কনফিউশন আমার মধ্যে আছে। বাট যদি রাতে হয়, রাতে একটা ক্লাস দিয়ে দেখবো রাতের প্রেজেন্স কেমন হয়। বা আজকে রাতেও নিতে পারি, কারণ আমি একটু ফ্রি আছি এখন বাসায়, সো এখন কিন্তু চাইলে আমি একটু ক্লাস টাস নিতে পারবো। দুটা জায়গায় 5টা নিলাম, কোনো সমস্যা নেই যেহেতু ছুটি আছে। সো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি রেকর্ডিংটা আপলোড করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আল্লাহ হাফেজ সবাইকে।